আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শেখ হাসিনার মামলায় রোববার থেকে যুক্তিতর্ক শুরু হবে, সরাসরি সম্প্রচার। নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে ফখরুল। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, ত্রাণ উপদেষ্টা। ভারতের শিলংয়ে আমাকে পাগলাগারুতে পাঠানো হয়, সালাউদ্দিন। নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়, নৌ উপদেষ্টা। রোববার থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকা শুরু। 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির নেতা সার্জিসের লং মার্চ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে এবারও শীর্ষে বাংলাদেশিরা। কোন সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না, রিজভী। সরকারের ঘোষণা প্রত্যাখ্যান, রোববার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা। ঢাকা সহ যেসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় ও ভারী বর্ষণের আভাস। দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ঢুকতে পারেননি নারী সাংবাদিকেরা। এবং ধুলোয় মিশে গেছে গাজার অধিকাংশ মসজিদ, ধ্বংসস্তূপে চলছে আজান ও নামাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রোববার থেকে যুক্তিতর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এস. তামিম। এর আগে বৃহস্পতিবার এই মামলার তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেরা শেষ করেন। 28 কার্যদিবসে এই মামলায় 54 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমরা 54 জন সাক্ষী উপস্থাপন করেছি। সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারো জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। শনিবার গাজীপুরে আ.স.মা হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি, বিএনপি সংস্কারের জন্মদাতা। তার উদাহরণ হলো জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ। মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। শনিবার ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, কোনোভাবেই সরকারি প্রকল্পের অপব্যবহার করা যাবে না। সরকার প্রকল্প নেয় মানুষের দুর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্যোগের পাশাপাশি সারা বছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে। গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয়, ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরো বলেন, শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পথে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই, কিন্তু পরে আমাকে পাগলাকারুতে পাঠানো হয়।
আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আর কোন দল করবে না তা দেখার দায়িত্ব সরকারের নয়। শনিবার রাজধানীর কাউরান বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই, বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এই নির্বাচনে কোন পার্টি এলো না এলো ওটা আমাদের দেখার ব্যাপার না, সেটা নির্বাচন কমিশন দেখবে আর পলিটিক্যাল চিন্তা ভাবনা করেন তারা। দেশে প্রথমবারের মতো রোববার থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় 5 কোটি শিশু, কিশোর, কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকা বিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে। টিকাটি নেপাল, পাকিস্তান সহ আরও 8টি দেশে দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে 1 ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার দুপুর 12:30টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে এই লং মার্চ শুরু হয়। প্রায় 165 কিলোমিটার দীর্ঘ এই লং মার্চে এনসিপি নেতাকর্মীরা ছাড়াও কয়েকটি পিকআপ সহ 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে 5 উপজেলার প্রধান সমন্বয়কারী এনসিপি ও জাতীয় নাগরিক যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেন। ইউরোপে অবৈধ পথে সামগ্রিক অভিবাসন 22% কমলেও মধ্য ভূমধ্য সাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীদের তালিকায় আবারও শীর্ষে রয়েছে বাংলাদেশের নাগরিকরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এবছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন 50,850 জন বাংলাদেশি, যা গত বছরের তুলনায় 2% বেশি। শুক্রবার ফ্রন্টেক্সের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ঐতিহাসিক গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচিতে রিজভী এ মন্তব্য করেন। শাপলা না দিলে ধানের শীষ প্রতীকে দেয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, ধানের শীষ 47 বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে। 2 দাবি আদায়ে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের দাবিগুলো হলো বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% নির্ধারণ এবং মেডিকেল ভাতা 1,500 টাকা করা। জানা যায়, কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষকরা। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সাংবাদিকদের বলেন, রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকা সহ দেশের 9 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারত সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নারী সাংবাদিক বর্জিত সংবাদ সম্মেলন নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র সহ অনেকেই এ নিয়ে সরব। নারী সাংবাদিকরাও সরাসরি প্রশ্ন তুলেছেন, কি করে সরকার নিজের দেশের নারী সাংবাদিকদের এই অসম্মান মেনে নিল, কেন তারা প্রতিবাদ পর্যন্ত করল না। শুক্রবারের এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান সরকারের ওই বৈষম্যের নিন্দা করে একটিও বিবৃতি দেয়নি। শনিবার 11 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শুনানি জানানো হয়। ওই সংবাদ সম্মেলনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা ছিল না। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধের সময় গাজা উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আগ্রাসন থেকে রক্ষা পায়নি মসজিদগুলো। যেসব মিনার একসময় মানুষকে নামাজের জন্য ডাকত, সেগুলো অদৃশ্য হয়ে গেছে। প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোর স্তূপে পরিণত হয়েছে। 2 বছরের যুদ্ধের ফলে এই উপত্যকা প্রায় মিনারবিহীন হয়ে পড়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপিত স্থাপত্যগুলোর কোনো চিহ্ন নেই, যেন ইতিহাস নিজেই বোমা হামলার শিকার হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।